হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাস 9? কোন ক্লাস তোমরা? জি স্যার। জি স্যার, ক্লাস। আচ্ছা, ক্লাস 9। রেজবিন ম্যাডামের ক্লাস ছিল নাকি? জি স্যার। আচ্ছা, ওকে। তো ওনার সমস্যার কারণে উনি আজকে ক্লাস নিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, ওনার ক্লাসটা আমি নিচ্ছি। আজকে তোমাদের বাংলা সাহিত্য থেকে পড়ানো হবে। বাংলা প্রথম পত্র যেটা তোমরা বলো সেটাই বাংলা সাহিত্য। আচ্ছা, তো নির্ধারিত আমাকে বলা হয়েছে আম আটির ভেপো, এই গল্পটি পড়াতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই গল্পটি পড়া হয়েছিল এর আগে তোমাদের? হয়েছিল কি? না স্যার। আচ্ছা, না স্যার। আচ্ছা, ওকে। আজকে আমরা আম আটির ভেপো এই গল্পটি পড়ব। আচ্ছা, এটা একটা ছোট গল্প। ছোট গল্প সম্পর্কে তোমাদের আগে থেকেই ধারণা আছে। রবীন্দ্রনাথের যে কবিতাটি আছে সেই কবিতাটি ছোট গল্পের সংজ্ঞার জন্য বেশ গুরুত্ব বহন করে। যেমন বলা আছে ওখানে, ছোট ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারি দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই যে শেষের লাইনটি বলেছে, শেষ হয়ে হইল না শেষ, আসলে ছোট আকারে ছোট হবে, একটি গল্প হতে হবে। অনেকে বলেছেন 10 থেকে 30 বা 50 মিনিটের মধ্যে শেষ করা যাবে, আবার কেউ বলেছেন 1 ঘন্টা 2 ঘন্টাও হতে পারে, এর ভিতরে শেষ করা যাবে। এইগুলি তার আকার আকৃতি সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, আর এখানে জীবনের কোন একটি খণ্ডাংশ হঠাৎ করে শুরু, হঠাৎ করে শেষ হয়ে যাবে, শুরুটাও নাটকীয়তা এবং শেষটাও কি হবে, শেষটাও হবে এইরকম, শেষ হয়ে হইল না শেষ। তাহলে শুরু শেষ এই যে বৈশিষ্ট্যগুলি বলা হলো, আকস্মিক ভাবে নাটকীয় ভাবে এটা শুরু হবে আর শেষও হবে এইভাবে। এইগুলিকেই ছোট গল্প বলা হয়। যা হোক, ছোট গল্পের বৈশিষ্ট্য আরো অনেক কিছু আছে। ছোট গল্প সম্পর্কেই, ছোট গল্পের উপরেই একটা ক্লাস হবে, আধা ঘন্টা ছোট গল্প সম্পর্কেই বলা হবে, কিন্তু এটা তো আধা ঘন্টার ক্লাস। তো ছোট গল্প সম্পর্কে এখানে আধা ঘন্টা বলার কোনো অবকাশ আমাদের নেই। যতটুকু বলা হলো এতটুকুতেই তোমাদের কৌতূহল আরো থাকবে, এতটুকুতেই আজকে সমাপ্ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যা হোক, তাহলে গল্পটির নাম, আমরা নামকরণ সম্পর্কেও জানবো, যে আম আটি ভেপো এটা গল্পের নাম করেছে, নামকরণের সার্থকতা কোথায়? আচ্ছা, আমরা যেরকম নাম রাখি, আমার নাম জানো তোমরা? বলতে পারো আমার নাম কি? জানো না? না, মর্নিং শিফটে জানবে। তোমরা তো সবাই ডে শিফটের নাকি? সাদিয়া মর্নিং শিফটে, আর কি আছে? সাদিয়া মর্নিং এ না? স্যার আমি রাউজা, রওজা। মর্নিং শিফটে। মর্নিং শিফটে। আচ্ছা, মর্নিং শিফটে চেনো আমাকে? আমার নাম জানো তোমরা? জি স্যার। কি নাম আমার? রফিকুল ইসলাম। আচ্ছা, রফিকুল ইসলাম, হ্যাঁ জানো, ধন্যবাদ।
তাহলে আমাদের নামের সার্থকতা না থাকতে পারে, কিন্তু আমরা সাহিত্যের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে এইগুলি থাকবে কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নামের সার্থকতা থাকতে হবে। কেন নামকরণ করা হলো? নাম অনেক ভাবে করা হয়। বিষয়বস্তু, এর ভিতরে যে বিষয়বস্তু আছে, বিষয়বস্তুকে কেন্দ্র করে নাম করা হয়। তারপরে পাত্র পাত্রী অর্থাৎ নায়ক নায়িকা এইগুলি যে থাকে তার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। আচ্ছা, এছাড়াও এখানে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে সেটার উপরে নামকরণ করা হয়, অথবা কোনো ঘটনা তার উপরে নামকরণ করা হয়। তাহলে এই যে গল্পটি নামকরণ করেছে এটা কিসের উপরে নামকরণ করেছে? এটা আসলে শৈশবে আমরা যে কাজগুলি করেছি এই গল্পের ভিতরে সেই বিষয়গুলি দেওয়া আছে, এই বিষয়বস্তুর উপর উল্লেখ করে কেন্দ্র করে আম আঁটির ভেপু এই নামকরণ করা হয়েছে। আচ্ছা, তাহলে নামকরণ যে করা হয়েছে নামটা তো আমাদেরকে জানতে হবে যে নামটা কি আসলে। আম আমরা খাই, বুঝি আম কি, তাই না, একটা ফল। আর আঁটি কি? আম খাওয়ার পরে ভিতরে যেটা থাকে বীজ, সেটাই তো আঁটি। আর ভেপু কি? ভেপু মানে হলো ব্যাসি। আচ্ছা, আমরা কিন্তু তালপাতার ব্যাসি বা অনেক প্লাস্টিকের স্টিলের অনেক ব্যাসি দেখেছি। তো গ্রামের সঙ্গে সম্পর্কযুক্ত, পল্লীর সঙ্গে সম্পর্কযুক্ত যেটি, সেগুলি হলো আম আঁটির ভেপু, তারপরে আর কি তালপাতার ভ্যাসি অথবা কোনো পাতার ভ্যাসি। এইরকম এ নিয়ে গান অনেক রচনা করা আছে। আমি মেলা থেকে তালপাতার এক ভ্যাসি কিনে এনেছি, ঠিক আছে। আচ্ছা, এরকম একটি বিখ্যাত গানও আছে, ঠিক আছে, আশা ভোসলের গান। লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে দুই বোন, সে আশা ভোসলে একটি গানও আছে এরকম। আচ্ছা, তো সেরকম ভাবে আমরা এখানে বলতে পারি যে আম আটির যে বাঁশি, আম খাওয়ার পরে আটি হয়, ওই আটিটি আমরা কি করি, এরকম ঘষে ঘষে একদিকে চোখা করি, করার পরে মুখে দেই, আর সেই বাঁশিটি আমরা বাজাই। সেই বাঁশি সম্পর্কে এখানে কোনো কথা বা ঘটনা আছে, এই কারণে এখানে কি বলা হয়েছে, আম আটির ভেপু নামে এটার নামকরণ করা হয়েছে। যা হোক, লিখেছেন কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার বৈশিষ্ট্য কি? তিনি আসলে যত কথা সাহিত্যিক আছেন, মানে ঔপন্যাসিক আছেন, কথা দিয়ে যে সাহিত্য সাজানো হয়, ঘটনা একই, আমি একভাবে বলবো, তুমি আরেক ভাবে বলবে, আরেকজন আরেক ভাবে বলবে, এইগুলি উদাহরণ দিতে গিয়ে, উপমা উৎপেক্ষা এগুলি দিতে গিয়ে এক একজন এক এক ভাবে দিবেন। এই যে তিনি সাজালেন কথা দিয়ে, এই জন্য সে সাহিত্যটিকে বলা হয় কথা সাহিত্য। এই কথা সাহিত্যে অমর বলে আমরা যাকে জানি তার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরেই সবচেয়ে জনপ্রিয় যে কথা শিল্পী তার নাম হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য কি? তিনি আসলে কি করেছেন? তিনি, দেখো, তিনি প্রকৃতি এবং মানুষের জীবনের বিভিন্ন কি করেছেন সম্পর্কের চিরায়ত তাৎপর্য তার কথা সাহিত্য মহিমা মণ্ডিত, এইগুলি দিয়ে তিনি কি করেছেন, তার সাহিত্যগুলিকে মহিমান্বিত করেছেন। তার মানে হলো গ্রাম থেকে, পল্লী থেকে এত সুন্দর সুন্দর ঘটনাগুলি তিনি তুলে নিয়ে এসেছেন। এটা পড়লে আমরা বুঝতে পারবো এটা হলো তার বৈশিষ্ট্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আর আম আঁটির ভেপু এই যে গল্পটি আমরা পড়বো, এটা একটা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এই গ্রন্থ কোন গ্রন্থ? বৃহৎ গ্রন্থ। যে গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে সেই গ্রন্থটির নাম কি তোমরা জানো? পথের পাঁচালী। পথের পাঁচালী। পথের পাঁচালীতে আসলে কি আছে? পথের পাঁচালীতে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব আছে। একজন মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, দারিদ্র্য, এই যে জিনিসগুলি আমাদের জীবনে ঘটে থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার পরিবারে কিরকম ছিল, আমি সেই পরিবারে কি হয়েছি, বেড়ে উঠেছি, এবং পরবর্তীতে আমি যে বৃহত্তর জীবনে প্রবেশ করব, এই বৃহত্তর জীবনে প্রবেশ করা পর্যন্ত আমার, এবং জীবনের শেষ পরিণতি পর্যন্ত যে ঘটনাগুলি ঘটতে পারে একজন মানুষের জীবনে, এইগুলি নিয়ে এখানে কি করা হয়েছে, তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন, তুলে ধরেছেন মানুষের জীবন নিয়ে। পথের পাঁচালী এটার হলো বৈশিষ্ট্য। তার থেকে একটা খণ্ড অংশ এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, যা হোক, তাহলে আমরা এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু, কোথায় জন্মগ্রহণ করেছেন, পিতামাতার নাম কি, কোথায় লেখাপড়া করেছেন, কি কি তার গ্রন্থ আছে, কি পুরস্কার পেয়েছেন, এই জিনিসগুলি আমাদের এক নজরে, আমি কি বললাম মনে আছে তোমাদের? আবারও শোনো, জন্ম মৃত্যু, তারপরে কোথায় জন্মগ্রহণ করেছেন, জন্মস্থান বা মৃত্যু স্থান, এরপরে পিতামাতার নাম থাকলে থাকতে পারে, তারপরে তার ছাত্র জীবন, শিক্ষা জীবন সম্পর্কে, কর্মজীবন সম্পর্কে জানতে হবে,
তারপরে তিনি কি কি সাহিত্য অবদান রেখেছেন তার অবদানগুলি জানতে হবে। এরপরে পুরস্কার আছে, এই পুরস্কারগুলিও সম্পর্কে জানতে হবে। এই যে কয়েকটি পয়েন্ট আমি বললাম, প্রত্যেকটি লেখক সাহিত্যিক বা কবি সম্পর্কে এই জিনিসগুলি আমাদেরকে নখদর্পণে রাখতে হবে। প্রত্যেকটি দরকার হলে আমাদেরকে চার্ট করতে হবে, ঠিক আছে? জন্ম, মৃত্যু, গ্রন্থ, এইগুলির চার্ট করতে হবে। উপরে আছে আমার লেখকের নাম, বাম পাশে আছে লেখকের নাম, এখানে জন্ম, এখানে মৃত্যু, এখানে গ্রন্থগুলির নাম, ঠিক আছে? বিশেষ করে এই কয়েকটি পয়েন্ট যেভাবে পয়েন্ট করলাম, এই পয়েন্টগুলি উপরে লেখা থাকবে। তাহলে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দিলাম, তারপরে হয়তো মানিক বন্দ্যোপাধ্যায় দিলাম, তখন তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু, এই জন্ম মৃত্যুর ঘরে আমরা লিখবো। এরকম একটা চার্ট যদি আমার ঘরে থাকে, বেশি করতে হবে না, যেগুলি আমাদের সিলেবাসভুক্ত পড়া, এটা যদি চার্ট আমাদের থাকে, তাহলে ওই চার্টটা দেখে পরীক্ষাতে চলে আসলে তোমরা সহজেই এইগুলি কি করতে পারবে, নির্ণয় করতে পারবে। এইগুলি অনেক কৌশল আছে, এগুলি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? পরিশ্রম করে এগুলি তৈরি করতে হবে, তাহলে তোমাদের পরীক্ষাতে সহজ হবে। পরীক্ষাতে সহজ করার এগুলি আসলে মাধ্যম। আচ্ছা দেখো, তোমরা ফলো করবে, যদি ফলো করো তাহলে ভালো, ঠিক আছে? ফল ভোগ করবে। আর যদি ফলো না করো তাহলে ফল ভোগ করবে না। আশা করি তোমরা ফল ভোগ করবে, কেননা তোমরা ফলো করবে, ঠিক আছে? আচ্ছা, যাও, তাহলে সরাসরি আমরা গল্পে চলে যাব। এই গল্পটির উপরে কমপক্ষে 3টি ক্লাস দিতে হবে, ঠিক আছে? কয়টা আছে আমি জানি না, 7 এরই তো 3টি আছে, তাহলে 9-এ তো 3টি থাকারই কথা। আমি জানি না, যেহেতু রেগুলার আমার ক্লাস নয়, এটা আমি হঠাৎ করে এসেছি, তো কমপক্ষে 3টি ক্লাস থাকতে হবে, তাহলে এটা মোটামুটি বোঝানো যাবে। আর আরো বিস্তারিত বলতে গেলে আসলে এই সম্পর্কে একটু বলি। আমি এটা প্রায়ই ক্লাসে বলে থাকি যে আমরা যখন সাহিত্য পড়ছি, সাহিত্য মানে পুরো জীবনের কি একেবারে সমাজ বলো, রাজনীতি বলো, প্রত্যেকটি জিনিসের দর্পণ হলো সাহিত্য। সাহিত্যে এগুলি তুলে ধরা হয়, সাহিত্যে কি করা হয়, এগুলি তুলে ধরা হয়, ঠিক আছে? জীবনের পূর্ণাঙ্গ দিক নিয়ে এই সাহিত্য আলোচনা করা হয়। এই কারণে সাহিত্য আমরা এখন করছি কি করার জন্য, আমাদের মার্কস ক্যারি করার জন্য, নাম্বার ক্যারি করার জন্য। কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমরা পড়বে, পড়ার পরে পরীক্ষা দিবে, পরীক্ষাতে নাম্বার পাবে, এই কারণে আমাটি ভেবু তিনি লেখেন নাই। তিনি লিখেছেন যে উদ্দেশ্যে, সেটি হলো আমাদের কি করার জন্য। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, ঠিক আছে? আনন্দ উপভোগ করব, আচ্ছা, অথবা এখান থেকে আমরা বেদনাও পেতে পারি, যার মাধ্যমে আনন্দ বা বেদনার মাধ্যমে আমরা কিছু এখান থেকে শিক্ষা গ্রহণ করব। এই কারণে তিনি লিখেছিলেন, ঠিক আছে? কিন্তু আমরা আলোচনা করতে গিয়ে বারবারই আমরা বলি, কেন বলি এইগুলি, যে আমাদের যেহেতু পরীক্ষায় ফেস করতে হয়, এই কারণে আমাদের পরীক্ষার কথাগুলি বলতে হয়, ঠিক আছে? তাছাড়া পরীক্ষার জন্য কিন্তু কি করেননি, লেখককে এইগুলি লেখেননি, ঠিক আছে? আচ্ছা, সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। তুমি যদি বুঝতে পারো, তুমি যদি জানো, তাহলে পরীক্ষাতেও লিখতে পারবে। তাহলে আমাদের টার্গেট থাকবে হলো জানা, পরীক্ষা নয়, ক্লাস নয়। যদি জানো তাহলে পরীক্ষাতেও পারবে। যা হোক, যেটা বলছিলাম, এখানে বলা হচ্ছে, দেখো সরাসরি গল্পে চলে যায়। সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। হরিহর ওই ব্যক্তির নাম। তাহলে এখানে দুইজন, একজন আসলে অপু, আর বড় বোনের নাম হলো দুর্গা। তাহলে অপু ছোট ভাই, দুর্গা হলো বড় বোন, এখনো তার কথা বলা হয় নাই, নাম আসবে পরে। আর হরিহর হলো তাদের কি পিতা। তো এই বলছে যে সকালবেলা কত হবে, 8টা 9টা। আমরা ঘুম থেকে ওঠার পরেই ছোট বাচ্চাদের কি অভ্যাস দেখো, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। রোয়াক মানে হলো বারান্দা। রোয়াক মানে কি, ঘরের সামনে যে বারান্দা থাকে একটু উঁচু, ঠিক আছে? আগিনা থেকে উঁচু, ঘর থেকে হয়তো একটু নিচু হতে পারে, ঘরের সমান হতে পারে উচ্চতা। এই যে সামনে যে বারান্দা থাকে এটাকে রোয়াক বলা হয়। তাহার একটা ছোট কি আছে, ছোট টিনের বাক্স আছে, সেটার তালা, না ডালা, ডালা ভাঙা, তালা নয় কিন্তু, ঠিক আছে? তাহলে ডালাটা কি, এই যে দেখো বইটা দিয়ে খেয়াল করো, এই যে উপরে দিয়ে যেটা ঢাকনা আছে, ঠিক আছে? এই ঢাকনা, এই ঢাকনাটার নাম হলো ডালা। তাহলে ডালাটা ভাঙা মানে কি, ভাঙা মানে আবার খুললো কি করে? তাহলে এই কথা তোমরা বলতে পারো যে স্যার, ডালা যদি ভাঙাই হয় তাহলে খুললো কি করে? ভাঙা মানে চারদিকে ফেটে ফুটে গেছে, এটা ভালো মতো লাগে না, উপরে কোনো মতো চাপা দিয়ে রাখা আছে, এই ধরনের, ঠিক আছে? একজন যে পারফেক্ট নতুন তা নয়, ভাঙা এটা, ঠিক আছে? তো এটা সে খুললো, খোলার পরে কি করলো, বাঁশের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিতেছে। সম্পত্তি বলতে কি, তার ভিতরে অনেক কিছু খেলনা আছে, ঠিক আছে? ছোটবেলা তোমরা কিন্তু খেলেছো, মেয়েরা বিশেষ করে বেশি খেলেছো। অনন্যা, খেলো নাই এগুলি? খেলেছো তো নাকি?
ছোটবেলায় খেলো না এগুলি? অনেক খেললাম খেলছি। আমাদের বাবা। হ্যাঁ, তো আমাদের এইগুলি দেখো বাস্তবতা খেলছি। দেখো। আমরা আজকে কি নিয়ে খেলি? আমরা আজকে শহরে যারা বা শহরতলি এলাকাতে যারা বাস করি, আমরা যে উপাদান উপকরণ নিয়ে আমরা খেলি সেগুলি কিন্তু গ্রামে নয়। গ্রামে কত কি খেলনা, এইগুলি দেখো, এগুলি পড়লেই বুঝতে পারবে। এগুলি সে মায়ের অজ্ঞাত না, সরি এখান না, আগের লাইনটা। এগুলি কি করলো? ঢালিতেছে একটা রং ওঠা কাঠের ঘোড়া। তার সম্পদগুলি দেখো, সম্পদ মানে খেলনাগুলি বলছে। রং ওঠা কাঠের ঘোড়া, কাঠের ঘোড়ার উপরে রং করা ছিল কিন্তু রং চটে গেছে, ঠিক আছে। 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি। টিনের বাঁশি, সেটাতে কি টোল খাওয়া? টোল খাওয়া মানে কি, আমরা হাসলে গাল এই যে কি হয়ে যায়, গর্ত হয়ে যায় না? তো এখানে কি হয়ে গেছে, ট্যাপ করে গেছে, মানে হলো ওখানে আঘাত লাগার কারণে একটু নিচু হয়ে গেছে, এটাকে টোল করা বলে, ঠিক আছে। তো এই যে টিনের একটা কি আছে বাঁশি ছিল, গোটা কত কুড়ি। কুড়ি বলতে কি বোঝায়? কুড়ি বলতে হলো যে এই যে পয়সা যেগুলি, আসলে কুড়ি বলতে যেটা তোমরা বুঝতেছো ওটা নয়, এটা হলো আসলে পয়সা, ঠিক আছে। ছোট ছোট পয়সা, এগুলিকে কুড়ি বলা হয়েছে। এগুলি সে মায়ের অজ্ঞাত সারে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। তাহলে লক্ষ্মী পূজার করি, করির চুপড়ি থেকে, তাহলে করির চুপড়ি, চুপড়ি মানে কি, ধরে নাও যে এইরকম একটা কি আছে, ডালার মতো আছে, ডালা আছে না? আচ্ছা, তাহলে ওই ডালাতে কি করা হয়, পূজার সময় এইগুলি রাখা হয়, সেটাকে বলা হয়েছে চুপড়ি। এই চুপড়ি থেকে কারো, কাউকে না জানিয়ে সে কি করেছিল, এইগুলি নিয়েছিল। নেওয়ার পরে কত সতর্ক হয়েছে দেখো, লইয়াছিল ও পাশে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। যে বাবা মা বা কেউ বা বোন এগুলি যদি দেখে তাহলে বকা দিবে, যে কোথায় থেকে নিয়ে এসেছো, এগুলি চুরি করে নিয়ে এসেছো কোথায় থেকে? পূজার ঘর থেকে, ঠিক আছে। এই জন্য সেগুলি কি করে, সে লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, পিস্তল খুব কি অল্প দামের। কতগুলো শুকনো নাটা ফল, নাটা ফল বোঝো? নাটা ফল মানে আমরা যেটাকে করমজা বলি, করমজা, দেখো কাঁটা আছে, ঠিক আছে। পাকলে একটু লাল লাল হয়, তার আগে সাদা থাকে। করমজা ফল দেখেছো তোমরা? এটাই আবার কি বলে, ভালো ভাষায় চেরি ফল বলে। যেটা আমরা খাই একটু ওই যে লাল আছে দেখবে, কিসকিস কিসকিস করে, দেখতে খুব সুন্দর, মনে হয় অনেক নরম, অনেক ইয়া হবে, কিন্তু খেতে অতটা নয় যতটা দেখতে। তবে তারও একটা স্বাদ আছে, অন্যরকম স্বাদ। যা হোক, এটাকে নাটা ফল বলা হয়। নাটা ফল নিয়ে কিন্তু গান আছে, নাটা ফলের, নাটা বনের কাঁটা পায়া, নাটা বনের কাঁটা বেঁধেছে মোর পায়, ঠিক আছে। আমার মন পাখিটা যায় রে উড়ে যায়, কি বলে, ধান শালিকের গান, এরকম একটা গান আছে, ঠিক আছে। রুনা লায়লার একটা গান আছে, তোমরা পারলে শুনবা, নাটা ফলের চোরা কাঁটা বেঁধেছে মোর পায়। আচ্ছা, যা হোক, তো এই সেই নাটা ফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কি কুড়াইয়া আনিয়াছিল? এই নাটা ফল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খান কত কি আছে, খাপড়ার কুচি, খাপড়ার কুচি মানে কি, মনে করো যে কলস বা মাটির কোনো যে পাত্রগুলি আছে, এগুলি ভেঙে গেলে যে কুচি কুচি কি থাকে, সেইগুলি তোমরা ছোটবেলায় এরকম কিন্তু খেলেছ, ঠিক আছে। এক ঘর দুই ঘর পার করেছ, আবার ঘরের যে দাগ আছে দাগে পা বলে কি হয়ে গেছে, হ্যাঁ, তোমরা বলেছো হ্যাঁ পচে গেছে, বাদ দিয়েছো, এরকম খেলা মনে পড়ে তোমাদের? আচ্ছা, তাহলে ওইগুলি কিন্তু বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এই যে মাটির এই কলসি বা কিছু আছে, পাত্র আছে, এইগুলির যে ছোট ছোট টুকরো, এইগুলিকে বলা হচ্ছে কি খাপড়ার কুচি। তো এখানে আবার বলবে দেখো, গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হয়, সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। এইগুলি ব্যাখ্যা করার প্রয়োজন হচ্ছে কি কারণে, যে যারা তোমরা শহরে বড় হয়েছে, শহরের জন্য তোমরা এগুলি বুঝবে না। গঙ্গা যমুনা খেলা কি বুঝো তোমরা? কে বলতে পারবা গঙ্গা যমুনা খেলা? বলো তো, কে পারবে? পারবা? অ্যানি বলো তো, অ্যানি, পারবা? হ্যালো, গঙ্গা যমুনা খেলা বুঝো তোমরা? না স্যার। আচ্ছা, বোঝো না। আচ্ছা শোনো, গঙ্গা যমুনা হলো যে পুকুর বা যে কোনো জলাশয় আছে, এই যে টুকরুটি বললাম কিসের, মাটির পাত্র ভেঙে যাওয়ার পরে যে টুকরুটি হয়েছে, ঠিক আছে, ওটা আমরা কি করি, এইরকম ভাবে পানির উপরে এইরকম মেরে দেই, ছটছট করে পানির উপর দিয়ে চলে যায়, ঠিক আছে, খুব সুন্দর লাগে দেখতে। তো এটা হলো কি গঙ্গা যমুনা খেলা, ঠিক আছে।
তো এই খেলাতে কি করে, ওইটা অব্যর্থ। কোনটা সেটা? ওই যে বললাম, ওই ইয়ারকুচিটি, ঠিক আছে, মাটির পাত্রের টুকরোটি, ঠিক আছে। আচ্ছা, ওকে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এগুলি এতগুলি জিনিসের মধ্যে বসে, এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল লইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও এক পাশে পিঁজরাপোলের আসামির ন্যায় পড়িয়া রয়েছে। পিঁজরাপোলের আসামি মানে কি? অবহেলায় পড়ে থাকা, সেটাকে পিঁজরাপোলের আসামির মতো বলা হয়েছে। আচ্ছা, যা হোক, বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দেওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুইয়া দেখিতেছে তার ঠিক হইতেছে কিনা। ঠিক আছে, তাহলে এই যে আহ তার একটা বাক্স আছে, ওই বাক্সতে দেখবে যে একটা 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 করে কি আছে, ঘর আছে, ছোট ছোট করে ঘর আছে। ওইগুলিতে এইগুলি মানানসই হচ্ছে কিনা এটা আবার সে পরীক্ষা করে দেখছে। ঠিক আছে। আচ্ছা, এটা কিরকম? দেখবে যে অনেকগুলি জায়গাতে স্যাম্পল রাখার জন্য কোনো দোকানে বা কোনো জায়গাতে দেখবে যে কি করা আছে, এখানে কিছু দেওয়া আছে, বোতাম ধরে নাও, বোতামের দোকানে বোতাম কিনতে গেছো। আচ্ছা, এখানে দেখো যে লাল রঙের আছে, এখানে নীল রঙের, এখানে সবুজ রঙের, অনেকগুলি কি করা আছে, বোতাম এরকম করা আছে। তার স্টক আছে আরো অনেক, কিন্তু এইগুলির স্যাম্পল স্বরূপ কি করেছে, একটা করে ওইরকম কোনো বাটিতে বা কোনো টুকরিতে এরকম রেখে দিয়েছে। ঠিক ওই রকম ভাবে সেও এটা সাজায়। ঠিক আছে। আচ্ছা, যা হোক, এইগুলি কেন বলতে হচ্ছে বললাম তো, এইগুলি ঠিক পল্লীর যে জিনিসগুলি, এই পল্লীর জিনিসগুলি এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে আঞ্চলিকতার ব্যাপার আছে। প্রত্যেক অঞ্চলে একটা জিনিসের নাম যে এক এক রকম, এটা আমরা সবাই জানি। এই কারণে ব্যাখ্যা করা দরকার আছে। আমাদের যারা বগুড়ার অধিবাসী, তারা এইগুলি অনেকটা বুঝবো, অনেকটা বুঝবো না। ঠিক আছে। জয়পুরহাটের বগুড়ার এই আশেপাশে একটু মিল আছে। আবার গাইবান্ধা, তারপরে এদিকে রংপুর, এইদিকে চলে যাও উত্তরবঙ্গে, এইদিকে আরো একটু ব্যতিক্রম আছে। তারপরে এদিকে সিরাজগঞ্জ, পাবনা, এদিকে যাও, এদিকে একটু ইয়ে আছে। আবার রাজশাহী থেকে ওইদিকে যাও, ওইদিকে ভিন্ন আছে। প্রত্যেকটি যা হোক জেলা থানা ভিত্তিক এইগুলির ভিন্ন ভিন্ন নাম আছে। এইগুলি এই কারণে আমাদেরকে বুঝে দিতে হচ্ছে। ঠিক আছে। যা হোক, এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তোলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে ততক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এই মাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। ঠিক আছে, আস্তে ডাকছে, মা যেন শুনতে না পায়। সতর্কতা কি কারণে? দেখো, কোনো অপরাধের কোনো কি আছে, ঘটনা আছে, অবশ্যই। তাছাড়া সতর্ক হবে কেন কথা বলতে? নিজের বাড়িতে কথা বলবে, সতর্ক কেন? অবশ্যই অপরাধের কোনো কাজ আছে তার সঙ্গে। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এই মাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ খাইয়া অপু কি করলো, কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে, শোন শোন, আয় এদিকে আয়। ঠিক আছে, আস্তে আস্তে বলল। দুর্গার বয়স 10-11 বছর হইল। তার মানে আমাদের দেশের ইয়া অনুযায়ী, আহ বয়স অনুযায়ী এটা হলো কি, শৈশব, শিশুকাল। ঠিক আছে। 14 বছর পর্যন্ত শিশু, 18 বছর পর্যন্ত, 14 থেকে 18 হলো কৈশোর, তারপরে যৌবন। ঠিক আছে। তাহলে তাকে শিশু ধরা যায়। গরম পাতলা পাতলা, পাতলা মানে কি, সে স্বাস্থ্যবতী নয়, স্বাস্থ্যবান নয়, স্বাস্থ্যবতী, যেহেতু সে মহিলা। ঠিক আছে, ব্যাকরণ ঠিক করতে হবে আমাদের। রং অপুর মতো অতটা ফর্সা নয়, তাহলে অপুই বেশি ফর্সা দুই ভাই বোনের ভিতরে। একটু চাপা, চাপা মানে কি, কথা কম বলে। আচ্ছা, হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। এই শব্দগুলি তোমরা বোঝো, এগুলি ব্যাখ্যা করব না। মুখের গড়ন মন্দ নয়, মানে হলো মুখটা দেখতে ভালো। অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। ডাগর মানে ভাষা। ঠিক আছে। আমার চোখ কিন্তু ভাষা নয়, অনেকের চোখ কি আছে, পাতাটি এরকম উপরে দিয়ে মনে চোখ বেরিয়ে আসবে, এগুলিকে ডাগর ডাগর চোখ বলা হয়। অপুর ওয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা কি আছে, নারিকেলের মালা। সেটা সে নিচু করিয়া দেখাইল, কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? তাহলে তার হাতে কিসের মালা ছিল, এইগুলি কিন্তু দেখার বিষয়। এই যে প্রথম প্যারাটি আমরা পড়ে আসলাম, এখানে যে কি আছে, তার খেলার সামগ্রী আছে, এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে। ঠিক আছে।
এইগুলি, এই যে প্রত্যেকটি লাইনে লাইনে আমাদের তথ্য আছে, এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। নারিকেলের মালা, নারিকেলের মালা হয়, নারিকেল তো এত বড় বড়, নারিকেলের মালা যদি দেয় তাহলে কি হবে? গলা তো কি হবে, ভারী না, গলায় ভেঙে যাবে। আচ্ছা, মানে ঘাড় ভেঙে যাবে। তো আসলে ছোট ছোট নারিকেল যেগুলি করে থাকে ওইগুলি শুকনো, ঠিক আছে, ওইগুলি দিয়ে মালা তৈরি করেছে, তার মানে বড় নারিকেল নয়, ঠিক আছে। তার হাতে কি ছিল? আম ছিল, কচি আম। কচি বলতে কি, যেগুলি এখনো পর্যন্ত কি হয়নি, আচ্ছা, ওই ভিতরে আটি হয়নি, ঠিক আছে। আচ্ছা, সেই ধরনের আমের কথা বলা হচ্ছে কচি আম। আচ্ছা, আর এগুলি অতটা টকও হয়নি, টক হয়েছে কিন্তু অতটা নয়। সেগুলি আম কি আছে, কাটা। সুর নিচু করে কি জিজ্ঞেস করলো, যে মা এখনো ঘাট থেকে এসেছে কিনা। অপু ঘাড় নাড়িয়ে বলল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জারাবো। আমের কুশি বলতে কি বলা হয়েছে? আমের কুশি, আমের কুশি বলতে আম ছোট ছোট, ঠিক আছে। ওই যে আগে বললো না কচি আম, কচির যে অর্থ কুশির একই অর্থ, শব্দ দুটি ভিন্ন করেছে, ঠিক আছে। আটি হওয়ার আগে যে আমগুলি দেখবে যে এরকম ভাবে চাপা দিলে অথবা দাঁতে এরকম করলেও আমটি ফেটে যাবে ভিতর থেকে, যে ওই বীজটা বেরিয়ে আসবে ওটাও নরম, ঠিক আছে, আটিতে একদম শক্ত হয়নি, এটাকে বলা আমের কুশি। তাহলে আমের কুশি জারাবো, জারাবো মানে কি কুচি কুচি করে কাটা অর্থ। যারা অর্থ আসলে হলো জীর্ণ করা, জীর্ণ মানে কি হজম করা, ঠিক আছে। আচ্ছা, তো হজম করা, এখানে হজম হবে না, আসলে কুচি কুচি করে কাটা অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমের কুশি কি করবে? জারাবে। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? আচ্ছা, বগুড়ার ভাষায় যে শব্দটিকে আমরা বলি আহ্লাদ করে, ঠিক আছে। আচ্ছা, তো এই শব্দটি এখানে তিনি ব্যবহার করেছেন, যে একটু কি করলেন, আহ্লাদের সহিত বলিল, কোথায় পেলি রে দিদি, মানে এই আমগুলি কোথায় পেল। এরপরে দেখো, দুর্গা বলিল, আচ্ছা, পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল, আম দিকে একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বেশি। আচ্ছা, তাহলে এটা হলো হিন্দু ধর্মের, আমাদের জন্য, মুসলমান ধর্মের জন্য নয়। তারা কি করে, তারা বাসি মানে হলো ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ পর্যন্ত স্নান না করেছে, গোসল না করেছে, ততক্ষণ পর্যন্ত খাবার জিনিস বা যে কোনো সরঞ্জাম এইগুলি তারা কি করে না, স্পর্শ করে না, পূজার ঘরে তো যাবেই না, ঠিক আছে। তো এই কারণে বলেছে যে আমার কাপড় যে বেশি, আমি ওটা যদি ছুঁই, তেলের কি কৌটা, তাহলে মা আমাকে কি করবে, বকা দিবে অথবা মারবে, ঠিক আছে। আচ্ছা, সে ভয় পাচ্ছিল, তুই জানা শিগগিরি করে, মার আসতে এখন ঢের দেরি, খাড় কাঁচতে গিয়েছে। কোথায়? শিগগির যা। খাড় কাঁচতে গিয়েছে মানে কি, খাড় কি কাঁচে? খাড় মানে আসলে কি, খাড় মানে হলো সাবান বা কোনো ধরনের, এই যে আমরা শরীরে বা কাপড়ের জন্য পরিষ্কার করার জন্য ব্যবহার করি, ওর ভিতরে যে একটা কি থাকে, পদার্থ থাকে, যে পদার্থের মাধ্যমে আমাদের ময়লা পরিষ্কার হয়, সেটাকে বলা হয় কি, ক্ষার, ঠিক আছে। ক্ষার কাঁচা মানে আসলে শাব্দিক অর্থে এখানে ক্ষার কাঁচা নিলে হবে না, আসলে হলো কাপড়গুলিতে কি করেছে, সাবান অথবা আগের দিনে তো ডিটারজেন্ট পাউডার পাউডার ছিল না, তখন কি ছিল, সোডা ছিল, সোডা, ঠিক আছে। তো এই যে সোডা বা এই ডিটারজেন্ট পাউডার বলো অথবা তোমরা সাবানও বলতে পারো, সেগুলি লাগায়ে কি করেছে, এইগুলি কাঁচার জন্য, কাপড়গুলি কাঁচার জন্য ওই নদীর ঘাটে নিয়ে গেছে, ঠিক আছে। এই যে বললাম না যে এই গল্পের প্রত্যেকটি পরতে পরতে আমরা কি পাবো, গ্রাম বাংলার চিহ্ন খুঁজে পাবো। এখানে আসলে এই যে বক বক করে বলে যাচ্ছি, প্রত্যেকটি লাইনে এখানে যদি বলা হয়, তাহলে প্রত্যেকটি লাইনই আমাদের গ্রামে ফিরে দিতে হবে এবং ওইগুলি ব্যাখ্যা করতে হবে। তোমরা বলবা যে এ কি ভাব, তোমরা তো কি করো, বাথরুমের ভিতরে, বন্ধ বাথরুমের ভিতরে গোসল করো, কাপড় পরিষ্কার করো, কিন্তু এটা গ্রামের পরিবেশ। এখনো গ্রামের পরিবেশে কি করে, পুকুরে এইগুলি মেয়েরা কাপড় নিয়ে যায় পরিষ্কার করার জন্য। আর আগের দিনে নদীর ঘাটে নিয়ে যেত, পুকুর কম ছিল, ঠিক আছে, কেননা পুকুর খনন করতে হতো কি লাগবে, মানুষের টাকা লাগবে। আর সে সময় এত সচ্ছলতা মানুষের ছিল না। আর টিউবওয়েল বা আমাদের মতো বাথরুম, এটা তো দুর্লভ কথা, স্বপ্নেও দেখেনি। তো টিউবওয়েল ছিল, অল্প অল্প ছিল। যা হোক, তাহলে এই পর্যন্ত আমরা এসে পৌঁছিলাম যে
তার মা কোথায় গেছে কাপড় কাচার জন্য, ওই যে ঘাটে চলে গেছে। এই ফাঁকে তাকে কি বললো যে মা নেই, তুমি যাও নিয়ে এসো নুন টুন এগুলি নিয়ে এসো, আমের এই কুচিগুলি আমরা জারাবো, কুচি কুচি করে কাটা আছে, এইগুলি আমরা কি করব, তেল দিয়ে লবণ দিয়ে এগুলি মাখবো, মেখে খাবো। ঠিক আছে, তাহলে আজকে এটার এই পর্যন্তই থাকলো, আর সম্ভব নয় কেননা আর সময় শেষ। আচ্ছা, এরপরে তোমাদের যে সাবজেক্ট আছে, স্যার উপস্থিত আছেন। আচ্ছা, এরপরে সে সাবজেক্ট হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, এই পর্যন্ত আমরা যা বুঝলাম সেগুলি আমাদের প্রত্যেকটি লাইন থেকে আমাদের এখানে এমসিকিউ আছে, এবং সৃজনশীলও এখানে যে তিনটি চারটি প্যারা পড়া হলো, এখান থেকে যে সৃজনশীল আছে এইগুলি গল্প পড়ার পরে এইগুলি থেকে প্রত্যেকটি প্যারা থেকে একটি ধরনের সৃজনশীল হয়, সেগুলি নিয়েও আলোচনা করা হবে। আমি করি অথবা ম্যাডাম করুক, সেটা করা হবে। সামনের ক্লাসগুলিতে তোমরা উপস্থিত থাকবে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থেকো সবাইকে। ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।